ভালোবাসা মায়াজাল গল্প পার্ট ২৬। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু করা যাক। হলুদের অনুষ্ঠানে সবাই উপস্থিত। বাড়ির পাশাপাশি বাগানেও রং বেরঙের সাজ, মাথার উপর দড়ির মতো টেনে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এরকমটা প্রায় সময় মেলাতে দেখা যায়, তবে আজকাল বিয়েতেও সাজানো হচ্ছে এভাবে। গান বাজছে সাউন্ড বক্সে, দূর দূরান্তে গানের শব্দ পৌঁছাচ্ছে। এখনই নাচের আয়োজন হবে, কাজিনরা নাচবে, হিজড়ারাও এসেছে নিজেদের চাঁদা তুলতে, তারাও নাচবে, বকশিস নিবে। নিবিড় মূল ডেকোরেশনের মধ্যেই দাঁড়ানো, তবে কিছুটা কোণ ঘেঁষে। এখানে আলো পৌঁছিয়েছে কম। নিবিড়ের হঠাৎ দূরে নজর পড়ল। মৌ আসতে চাচ্ছে না, জুনায়েদ তার হাত পা ধরার মতো করে নিয়ে আসছে। নিবিড় নজর সরিয়ে ফেলল। সরাসরি তাকালে মৌ আসবে না, আবারও পালাবে। আজ প্রথমবারের মতো মৌকে সে মনোযোগ দিয়ে দেখেছে, খুবই সূক্ষ্ম নজরে। এখন মনে হচ্ছে তার ওভাবে তাকানো উচিত হয়নি। কেমন যেন হৃৎপিণ্ডের ওঠানামা বেড়ে গিয়েছে। অনুভূতির সাথে বিবেকের বোঝাপড়াটা বেশ কঠিন। নিবিড় আগে সেভাবে কখনো এই বোঝাপড়ার সম্মুখীন হয়নি। হয়তো ইয়ামিন মামারা আজ এই প্রসঙ্গ না তুললে এই সঙ্গোপনের অনুভূতি তার অজানাই থেকে যেত। তবুও তার এখনো সময় দরকার। এত বড় শখ সে হজম করতে পারছে না। বারবার জাবিরের কুলাঙ্গার মুখটা সামনে আসছে, আবারও মুখটা লাল হয়ে এলো তার। এই রাগটা সংবরণ করা মুশকিল হয়ে পড়ছে। কিন্তু জাবির এখন আইনের হাতে। নিবিড় তাকে পেলে হয়েছিল কাজ, সে তো চাইলেই আর আইন হাতে তুলে নিতে পারবে না। কিছুক্ষণ আগেই বাবার সাথে নিবিড়ের ফোনালাপ হয়েছে। মশিউর সাহেব ছেলেকে বর্তমান কেসের আপডেট দিয়েছে, এমনকি ভালো লয়ার যে এই কেস লড়ছে তাও জানা যায়। এতটুকুও নিবিড়কে শান্ত করতে পারছে না। এখনও তার হাত পেছনের দিকে নিয়ে মুষ্টিবদ্ধ করে রাখা। সে মৌকে ছোটবেলা থেকে পাখির মতো উড়তে দেখেছে, তার চঞ্চলতা দেখেছে, হাস্যোজ্জ্বল মুখ দেখেছে। মায়ের তাড়া খেয়ে মৌ সব সময় তাদের বাড়িতেই এসে লুকাতো, নাহিয়ান এবং সোফিয়া খানমের কাছে। হ্যাঁ, এটা ঠিক, নিবিড়ের সাথে তার সাপে নেউলে সম্পর্ক। তাদের মধ্যে মারামারিও হয়েছে। একবার মৌ তাকে খামচি দিয়েছিল। নিবিড় কখনোই মেয়েদের এই খামচাখামচি পছন্দ করত না, এজন্য প্রায়ই চর মেরে বসত। যদিও মৌ তখনও খুব ছোট, কিশোরীর একদম শুরুতে। কিন্তু যখন দেখত মৌ কাঁদত এই চরে, নিবিড়ের ভালো লাগত না। এজন্য সে কখনো নিজের বোনের গায়েও হাত তোলেনি। মৌকে অপমান করলেও কখনো আর হাত তোলেনি। রাগ ঝাঁঝ হলেও নিবিড় কিভাবে যেন মৌকে রন্ধ্রে রন্ধ্রে চিনে গেল। সেই নিজের চোখের সামনে বড় হওয়া মেয়েটার উপর দিয়ে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, তার মানতে অসহ্য অনুভব হচ্ছে। এটা দুর্ঘটনা নয়, এক শব্দে জুলুম, ক্ষমাহীন জুলুম। নিবিড় ধীরে ধীরে নিবিড়ের পাশে দাঁড়ালো। তাদের মধ্যে ১.৫ হাত দূরত্ব। নিবিড় মাথা নিচু করে তাকালো মেয়েটার দিকে। মেয়েটার মুখে চঞ্চলতা নেই, আছে একরাশ আতঙ্ক, ভয়। নিবিড়ের মনে পড়ে গেল ইয়ামিন মামার বর্ণনা, ঠিক সেই মুহূর্তে মৌয়ের আচরণ সম্পর্কে। এছাড়া এই ৩ মাসের সবকিছু। নিবিড়ের নিঃশ্বাস গলায় আটকে রইল। সেই মুহূর্তে নিবিড় উপস্থিত থাকলে মৌয়ের সেই রূপ দেখার সাহস তার হতো নাকি? সেই দুর্ঘটনা নিবিড় হতে দিত? কখনোই না। কিন্তু তার অনুপস্থিতিতেই কেন এত বড় ঘটনা ঘটল? নিবিড়কে আহত দেখালো। সেই আহত রূপ মৌ দেখল না। সে যে মৌয়ের জন্য ভাঙছে, সেটা মৌয়ের ভয় তাকে অনুভব করাতে পারল না। এই ক্ষণিকের রূপটা মুহূর্তেই আবারও রাগে পরিবর্তন হয়ে গেল। নিবিড় সম্মুখে তাকিয়েই সোজাসাপটা প্রশ্ন করল, ঠিক আছিস? হুঁ। মৌয়ের গলায় স্পষ্ট কম্পন। নিবিড় মৌয়ের দিকে না তাকিয়েই বলল, কাঁপছিস কেন? ঠান্ডা। আমাকে ভয় পাচ্ছিস? মৌ জবাব দিল না। সে নিবিড়কে নয়, নিবিড়ের প্রত্যাখ্যান, ঘৃণাকে ভয় পাচ্ছে। মৌ অন্যদিকে ফিরে বলল, না, লুক এট মি মৌ। মৌ প্রথমে নিবিড়ের দিকে তাকালো না, অন্যদিকেই ফিরে রইল। কিন্তু যখন দেখল নিবিড় আর কিছু বলছে না, তার তাকানোর অপেক্ষা করছে, মৌ ধীরে ধীরে তাকালো। মুহূর্তেই সে আটকে গেল। নিবিড়কে খুব অচেনা লাগছে। খুন করে দেয়া চাহিনি, রাগে লাল হয়ে থাকা চেহারাটা ভয়েরই কারণ বটে। মৌ ভয়ে ২ ধাপ পিছিয়ে গেল। সর্বনাশ, নিবিড় কি তবে সব জেনে গেছে? নিবিড় যথাসাধ্য চেষ্টা করল নিজের রাগ নিয়ন্ত্রণ করার, অন্তত কণ্ঠস্বর শীতল রাখার চেষ্টা করল, কিন্তু তার হয়ে উঠল না। কাট কাট গলাতেই সে বলল, দেখি, হাত দেখা। মৌ চমকে উঠল। ২ ধাপ পিছিয়ে অস্ফুটস্বরে বলল, কেন? কেনর উত্তর তুই জানিস? মৌ জানে নিবিড় তার পোড়া হাতের কথা জেনে গেছে। লোকটার চোখ মুখের আগুন ঝরা অবস্থায় তাই বোঝা যাচ্ছে। সে পারছে না যেন মৌকেও সবার সাথে ভস্য করে দিতে। তার এই পুরো জীবনের অভিজ্ঞতায় নিবিড়কে কখনো এতটা রাখতে দেখেনি। মৌ সাহস দেখিয়ে বলল, না, জানি না, আমি হাত দেখাবো না। আপনার ঘৃণা লাগবে দেখলে। গড়িমসি করবি না? ঘৃণা করব নাকি চুমু দিব সেটা আমি বুঝবো। শো মি ইওর হ্যান্ড, ইটস অ্যান অর্ডার। মৌ যেন আকাশ থেকে পড়ল নিবিড়ের বাচনভঙ্গি দেখে। এ কোন নিবিড় দাঁড়িয়ে আছে তার সামনে? নিবিড় এমন করছে কেন? নেশা টেশা করেছে নাকি শরীফের মতো লাল পানি খেয়েছে? মৌ আবারও ২ ধাপ পিছিয়ে যায়, ভয়ার্ত গলায় বলল,
নিবিড় ভাই, শান্ত হন, কথায় লাগাম টানুন। তোর মনে হচ্ছে আমি এখন লাগাম টানার অবস্থায় আছি? ভাষা মাই ফুট। ফাস্ট মৌ, অপেক্ষা করাস না। মৌ আবারও কাঁপল। সে যথেষ্ট শক্ত হয়ে এসেছিল নিবিড়ের সামনে। কেন বারবার আবারও ভয়ে বুক কাঁপছে? সবাই তার হাত দেখলে নিবিড় কেন নয়, কিন্তু সে কেন এত কাঁপছে? কেন বারবার কল্পনা করে বসছে নিবিড়ের বিকৃত মুখটা? কেন তার ভেতরে এত ভয়? পছন্দ তাকে অপছন্দ করলেও তার কি আসে যায়? সে তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে অনুভূতিদের দাফন করে দিবে, দেরি করে হলেও। নিবিড় এবার কিছুটা চোখ মুখ সহজ করল, গলা নামিয়ে খুবই নমনীয় গলায় আওড়ালো, প্লিজ মৌ, আমায় একটু দেখতে দে। নিবিড়ের গলাটা কেমন যেন ভেঙে আসলো। মৌ আরেক দফা চমকালো। সে অনুভব করল তার চোখ জোড়া ঝাপসা হয়ে এসেছে, তার হৃদয় আবারও ক্ষতবিক্ষত হচ্ছে। মৌ এই মুহূর্তে কাউকে বোঝাতে পারবে না নিবিড়ের সামনে তার দাঁড়ানোটা কতটা চ্যালেঞ্জিং, সে ঠিক কত গাঢ়ভাবে পড়ছে, ধ্বংস হয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। মৌ কম্পিত বা হাতটা শুধু বাড়িয়ে দিতে পারল, কাপড়টা খোলার মতো শক্তি হলো না। গাল বেয়ে তার জল গড়িয়ে পড়ছে। সে এই কান্না নিবিড়কে দেখাতে চাইছে না, কিন্তু অশ্রুরা আজ বড্ড অবাধ্য। তার ভেতরই চেপে রাখা সব দুঃখ বেরিয়ে আসছে। মৌয়ের বিবেকও তার অশ্রুকে আটকে দিতে পারছে না। নিবিড় হাত বাড়িয়ে দিল। মৌয়ের সাথে আজ নিবিড়ের শক্ত হাত দুটোও কাঁপছে। যেই হাতে অস্ত্র ওঠে সেই হাত মৌয়ের জন্য কাঁপছে। মৌ সেই দৃশ্য ঘোলাটে নজরে দেখল। নিবিড় ধীরে স্থুস্থে কাপড়ের হালকা বাঁধন খুলে দিল, পরপর কাপড়টা সরিয়ে দিল। যদিও সার্জারির কারণে তার হাত অনেকটাই আগের জায়গায় এসেছে, তবুও পুরোপুরি সেই দাগগুলোকে মুছে দেওয়া যায়নি। নিবিড় দু হাতে মৌয়ের হাতটা ধরে এক মনে তাকিয়ে রইল। মৌ নিবিড়ের দিকে তাকালো। সে দেখতে চায়, মৌ নিবিড়ের অভিব্যক্তি দেখতে চায়। নিবিড়ও কি তাকে বাকি সবার মতো ঘৃণা করবে? কিন্তু নিবিড় নিরুত্তর। সে শক্ত চোখে প্রতিটা দাগ দেখছে। সেই দাগের মতো করেই ক্ষতবিক্ষত হচ্ছে সে নিজেও। নিবিড়ের নিজেকে নিয়ে বড্ড অনুশোচনা হচ্ছে। সে কেন আগে থেকে জাবিরের ব্যাপারগুলো খেয়াল করেনি? সে কেন আগে থেকে মৌকে সুরক্ষা দিতে পারেনি? মেয়েটা এত যন্ত্রণা কি করে সহ্য করল? সে জানত সে মৌকে খুব ভালো করেই চেনে, তাহলে কেন মেয়েটা তার থেকে এসব লুকিয়ে গেল? মৌ কবে এত বড় হয়ে গেছে যে এখন নিজের সমস্যাগুলো নিজের মধ্যে রাখতে শিখে গেছে? নিবিড় ঘৃণা তো দূর, আলতো হাতে সে মৌয়ের দাগগুলোকে ছুঁয়ে দিল। সেই ছোঁয়ায় অদ্ভুত অনুভূতি পাচ্ছে মৌ। সে দুনিয়া বলে ডান হাত মুখে চেপে হু হু করে কেঁদে দিল। সে ভুল। নিবিড় তাকে ঘৃণা করেনি। নিবিড় তার দাগগুলোকে ছুঁয়ে দিচ্ছে। সেই ছোঁয়ায় সুরক্ষা, যত্ন, হাহাকার মিশে আছে। নিবিড় মৌয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল না। নিবিড় তার হাতে খুব যত্নের সাথে চেপে দিল, যেন সে তাকে নীরবে ভরসা দিচ্ছে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে মৌয়ের উল্টো পিঠে বুলিয়ে দিয়ে খুব চাপা স্বরে জিজ্ঞেস করল, এখনো জ্বালাপোড়া করে? মৌ হেঁচকি তুলে বলল, না। ডক্টর শেষ করে দেখিয়েছিস? সোমবারে। নিবিড় থেমে গেল। এখনো তার নজর স্থির সেই দাগগুলোতে। দুজনের নীরবতার গল্প চলল কিছুক্ষণ। নিবিড় সেই নীরবের ইতি ঘটিয়ে বলল, এই দাগগুলো কিভাবে ঘৃণা করতে হয় তা আমি জানি না মৌ। মৌ ঘোলাটে চোখে নিবিড়ের দিকে তাকালো। তীরের মতো লেগেছে এই বাক্যটা তার জন্য। নিবিড় আবারও বলল, আমাকে কেন কখনো বললি না জাবিরের ব্যাপারে? ভয় পেয়েছিলাম। নিবিড় এবার চোখে চোখ রাখল। কিসের ভয়? তোর প্রতি আমার কোনো অধিকার নেই বলেই কি বলিসনি? মৌ দ্রুত নেতিবাচক মাথা নাড়ায়, আবার নিজেও চিন্তায় পড়ে যায়। অধিকার? যেমনটা পরিবার থেকে হয়, নাকি ভালোবাসার অধিকার? কিন্তু নিবিড় তো তাকে ভালোবাসে না। তাহলে কিসের অধিকারের কথা বলল সে? মৌ নিবিড়ের দিকে তাকালো। আজ সে চোখের ভাষায় নমনীয়তা খুঁজে পাচ্ছে কেন? এই নিবিড়ের ভাবটা সেই জন্মদিনের আগের রাত থেকেও গাঢ়, যেন গাঢ় কোনো অনুভূতিতে বন্দী সেই চোখ জোড়া। এমনটা নয়। নিবিড় থেমে আবারও প্রশ্ন করল। মৌয়ের হাত এখনও তার হাতে বন্দী। ঘটনা কি হয়েছিল? মৌ মাথা নিচু করল, মিনমিন করে বলল, জাবির জুনায়েদকে মারধর করে হাসপাতালে ভর্তি করিয়েছিল। আমি শুধু তার প্রতিবাদী করতে গিয়েছিলাম। নিষেধ করেছিলাম যেন আমার ধারে কাছে আসার চেষ্টা না করে, কিন্তু বুঝতে পারিনি যে এতে আমার কি দোষ নিবিড় ভাই? মৌয়ের চোখ বেয়ে আবারও অশ্রু ঝরছে। এই পর্যায়ে নিবিড়ের দম ফুরিয়ে আসার উপক্রম। নিবিড় মৌয়ের হাত শক্ত করে ধরল, যেন ছেড়ে দিলেই মৌকে হারিয়ে ফেলবে। কিছু সময় পর নিবিড় মৌয়ের হাত ছেড়ে দিল। স্টেজে এবার শিহাব নাচছে। একমাত্র বোনের বিয়ে, বুশরার ঘ্যানঘ্যানে বেচারা আর না করতে পারেনি। মৌ ফোপাতে ফোপাতে সেই নাচ দেখতে লাগল। চোখ আগেই মুছে নিয়েছে। কিছুক্ষণ পরপর মৌ তার বাম হাত চুলকাচ্ছে। এটা তার প্রতিদিনই অসংখ্যবার করতে হয়, নতুন কিছু নয়। নিবিড় আর চোখে এটা খুব ভালো করেই খেয়াল করল। আচমকা মৌয়ের অন্য দিক থেকে ডাক পড়ল। মৌও দ্রুত পালানোর চেষ্টা করল। তার বাম হাতের তালু এখনও শীতল অনুভূতি দিচ্ছে। নিবিড় পরম যত্নে ছুঁয়ে দিয়েছিল যে।
মৌ যাওয়ার আগেই নিবিড় তাকে আটকাল। আগামীকাল সবার সামনে আসবি মৌ, আর একা লুকিয়ে থাকিস না। একটু আগে জিজ্ঞেস করলি না, এতে তোর দোষ কি? তোর কোনো দোষ নেই, নিজের মতো করে বাঁচতে কোনো দোষ নেই। আমাদের নিঃশ্বাস চলে আল্লাহর রহমতে, মানুষের কথাতে নয়। মৌ চলে যাওয়ার পর ইয়ামিন মামা নিবিড়ের পাশে দাঁড়ায়। নিবিড়ের অবস্থা সে ভালো করে অনুধাবন করতে পারছে। নিবিড়কে জাগিয়ে দেওয়াটাই তার মূল লক্ষ্য ছিল, এবং সে এতে ভালো রকম সফল হয়েছে। ইয়ামিন মামা জিজ্ঞেস করল, মৌয়ের সাথে বিয়ের কথা বলেছ? না, এখনো বলিনি। তুমি রাজি তো? কি ভেবেছ ওর সাথে কথা বলার পর? কি মনে হয়েছে? ভেবো না আমি তোমাকে চাপ দিচ্ছি। আমি জানি তোমাদের দুজনের মাঝে কিছু একটা বোঝাপড়া চলছে। মৌ তোমাকে বিশ্বাসও করে। এমন কঠিন পরিস্থিতিতে মৌ যেন একটা টোপ, যে কেউই মাছ ধরতে তাকে বড়শিতে আটকানোর চেষ্টা করছে। অথচ মৌকে বোঝার মতো কেউ নেই। সবারই মতামত সেই শেষমেশ বিয়েতে গিয়েই ঠেকছে। আমি তো বলছি না বিয়ে খারাপ জিনিস, তবে পাত্র হিসেবে এরকম কেউ নেই যে কিনা মৌকে বুঝবে। অন্তত তোমার মতো করে কাউকে দেখি যে এই মেয়েটাকে বোঝে। আমার বড় ভাইয়ের ছেলেরও কুনজর পড়েছে ওর ওপর। আমি আর ইয়াসিন ভাই নিষেধ করতে গেলেই আবারও পারিবারিক দ্বন্দ্ব বাজবে। এখানে মৌ বউ হয়ে এলে ওর অবস্থা আরও ভয়াবহ হবে, সেটা মৌও বোঝে। আমাদের দুই ভাইয়ের অনেক ভাবনা চিন্তার পর ফলাফল হিসেবে তুমি এসেছো নিবিড়। তোমাকে যতটা ভরসা করতে পারি ততটা অন্য কাউকে নয়। ভেবে দেখো আমার কথাগুলো। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা মৌকে চেয়ে বসেছ। অনুভূতির ক্ষেত্রে লজ্জা আনতে নেই। পরের দিনও বিয়েতে মৌকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সিম্পল সাজেও মৌকে খুব মানায়। বুশরা না চাইলে আজও সাজার ইচ্ছে ছিল না, কিন্তু বিদায়মুখী বড় বোনকে সেবা কেমন করে না করবে, তাও এই সামান্য কারণে। এমনিতেই বুশরা কেঁদে কেটে লাল হয়ে আছে। এই বিদায় সে নিতে পারছে না, কিন্তু এতে যে কিছুই করার নেই। মেয়েদের আপন ঘর ছেড়ে যাওয়াটা প্রকৃতির নিকৃষ্ট নিয়ম, সেই নিয়মকে কোনো মেয়েই অবজ্ঞা করতে পারে না। মৌ আজ লাল রঙের একটা পুঁতিওয়ালা কামিজ সেট পরেছে। আজও তার হাত কাপড়ে বাঁধা, তাই কেউ তাকে বিচার করার মতো নেই। সে অবশ্য নতুন মুখ এড়িয়ে যাচ্ছে এই যা। খাওয়া দাওয়া সেরে সবে হাত ধুয়েছে সে। এমন সময় খাবার পরিবেশনে ব্যস্ত শিহাব এসে মৌকে তাড়া দিল। মৌ, ওদিকে নিবিড় ভাই ডাকছে তোকে, বলল খুবই জরুরি তলব। মৌ জরুরি তলব বুঝল না, তবুও সে বাধ্য হল। গিয়ে দেখল নিবিড় নীল শার্ট কালো প্যান্ট পরে দাঁড়ানো। আজ মানুষটাকে বেশ সুপুরুষ লাগছে। মৌ তার মুখোমুখি হতেই নিবিড় অনুমতিহীন মৌয়ের বাঁ হাত তুলে নিল। মৌকে গুরুত্ব না দিয়েই সে কাপড়টা খুলে দিল। মৌ অস্ফুট স্বরে থামানোর চেষ্টা করল। কি করছেন নিবিড় ভাই? নিবিড় জবাব দিল না। সেই হাত মুহূর্তেই দিনের আলোতে পরিষ্কার হয়ে উঠল। বাদামি দাগগুলো কেমন মুকিয়ে আছে। নিবিড় আবারও সেই দাগগুলো ছুল। নিভৃতে আনা কাগজে মোড়া কাঁচের লাল রঙের চুড়ি মৌয়ের সেই হাতে পড়াল। মৌ নির্বাক। নিবিড় বলল, এই হাত বদ্ধ নয়, চুড়ির রঙে সাজিয়ে রাখতে হয়। মৌয়ের ইমোশন কাজ করল। সে এমনিতেই গত রাতের কথাগুলো ভুলতে পারছে না। মানুষটা কেন তাকে এতটা বিস্ময় ডুবাচ্ছে? মৌ যে নিজের দুঃখগুলোকে মেনে নিয়ে তাদের বন্ধু করেই আগাতে চাইছিল। এই মানুষটা তার থেকে কি চাচ্ছে? কি সমস্যা নিবিড়ের? এই অসুন্দর হাতকে? নিবিড় তার কথায় ফোড়ন কাটল অস্বাভাবিক শীতল গলায়। দাগকে তুই অসুন্দর বলছিস? তাহলে চাঁদকে কেন বলিস সে পূর্ণিমা? তার আলো মনকে পরিপূর্ণতা দেয় কি করে? তারও যে দাগই আছে। তোর এই হাত যে অসুন্দর নয় মৌ। মৌ চমকে তাকালো নিবিড়ের দিকে। চাঁদের বাক্য নিবিড়ের থেকে কখনো সে আশা করেনি। নিবিড়ের বচনভঙ্গিতে এই শব্দ, এই বাক্যগুলো খুব নতুন। নিবিড় থেমে আবারও খুব কাতর গলায় বলল, এই সুন্দর হাতটাকে রং দেওয়ার অধিকার দিবে আমায় মৌ? মৌ থমকে গেল। তার গলা দিয়ে উচ্চারিত হলো একটি শব্দ, মানে? তোমাকে আমি বিয়ে করার অনুমতি চাইছি। আমার রঙে সাজাতে চাইছি। তোমার নামের পাশে আমার নাম চাইছি। তোমার সবকিছুতে অধিকার চাইছি। তোমার সুরক্ষাও হতে চাইছি। তোমার সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাইছি। তোমার সেফ জোনটাও আমিই হতে চাইছি মৌ। মৌয়ের চোখে অশ্রু জমল। 2 ধাপ পিছিয়ে কাঁপা গলায় বলল, আপনি আমাকে দয়া দেখাচ্ছেন? আমার এই অবস্থায় আমাকে করুণ ভাবছেন? আমি দয়ার পাত্রী নই নিবিড় ভাই। আমাকে দয়া করে বিয়ের প্রস্তাব দেওয়ার দরকার নেই। নিবিড় পিছোয়নি, বরং মৌয়ের দিকে আগালো। চোখে চোখ রেখে সিংহের মতো আত্মবিশ্বাসের সাথে তাকালো। আমার চোখে চেয়ে দেখো তো, দয়া খুঁজে পাচ্ছ? তোমার জন্য আমি প্রতিটা ক্ষণ পুড়ছি, এটাকে তুমি দয়ার নাম দিয়ে কাটিয়ে দিতে চাইছ? মৌ, আই এম নট দ্য ম্যান হু ক্যান পিটি ইউ, আই এম দ্য ম্যান হু ক্যান প্রোটেক্ট ইউ অ্যান্ড লাভ ইউ।
নিবিড়ের চোখের দিকে তাকিয়ে মৌ হতাশাজনকভাবে কোনো প্রকার দয়া খুঁজে পেল না। তার বুক কাঁপছে। এর মানে কি নিবিড়ের প্রতিটা শব্দ সত্যি? তবুও সে প্রশ্ন করল, এখন কেন এসেছেন অনুভূতি জানাতে? এটাকে কি দয়া বলবো না? নিবিড় দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি আমি দেরিতে এসেছি মৌ। আমার নিজেরও কিছু বোঝাপড়া ছিল, তা মেটাতেই দেরি হয়ে গেছে। এর জন্য আমি সরি। তুমি ভালো করেই জানো আমি ক্যারিয়ারের প্রতি কতটা ফোকাসড। আগেও আমি কত শত বিয়ে ভেঙেছি, কিন্তু আজ সেই নিবিড় ইশতিয়াক আজ তোমার কাছে এসে হেরে গেছে। খুব বাজে করে হেরে গেছে। এই হেরে যাওয়া থেকে তুমিই আমাকে তুলে উঠাতে পারবে। তুমি আমাকে অসুন্দর লাগছে না? তুমি বদলে যাবে। নিবিড় 2 ধাপ এগিয়ে এলো। খুব ধীরে মৌয়ের গাল ছুঁয়ে দিলে বলল, তুমি সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার জন্য। এটা আমি বারবার স্বীকার করলেও লজ্জিত হব না। তুমি আমার ওয়াইফ হবে, নিবিড় ইশতিয়াকের ওয়াইফ হবে। বাকিটা তোমার হাতে। ভেবে দেখো কি করবে। তোমাকে শুধু আমি কতটা সিদ্ধান্তে সচ্ছল এটা বোঝাতে পারবো। বিয়ে না করাটা এখনও তোমারই হাতে। তবে আমি চাইব তুমি ফিরিয়ে দেবে না। ইটস আ হাম্বল রিকোয়েস্ট মৌ। এই নীরব বিস্ময় থেকে সেরে ওঠাটা সহজ ছিল না। সে 2 দিন জ্বরে আক্রান্ত ছিল, এই এত বড় শক কাটাতে না পেরে। নিবিড় মৌয়ের জন্য 2 বার এসে ফলমূল কিনে দিয়ে গেছে, কিন্তু মৌয়ের সাথে দেখা করতে চায়নি। সে মৌকে সময় দিয়েছে। 4 দিন পর মৌ সিদ্ধান্তে এলো। মৌ বোরকা পরে সোজা মামার কাছে এলো। নিবিড় বলেছে যদি মৌ রাজি হয় তবে যেন ইয়ামিন মামাকেই আগে জানায়। বিয়েটা আপাতত গোপন থাকবে, শুধুমাত্র পরিবারের লোকেরাই জানবে। নিবিড় মৌকে আরেকটু সময় দেবে। মৌ যখন চাইবে সবাইকে জানাতে, তখনই সে সরকারকে মৌয়ের বায়োডেটা পাঠিয়ে দেবে। এরপর তাদের অনুমতি পেয়েই ধুমধাম করে মৌকে ঘরে তুলবে। ততদিন অবধি মৌ নিজের বাড়িতে থেকেই নিজের স্বপ্নগুলো পূরণ করবে, পড়াশুনো শেষ করবে। নিবিড় তাকে সবসময় পূর্ণ সাপোর্ট দেবে, মৌকে দুঃখের আঁচও লাগতে দেবে না। কিন্তু এখন সে মৌকে এক মুহূর্তের জন্য হারানোর রিস্ক নিতে চায় না। সে চায় না আর কোনো কুপ্রভাব মৌয়ের জীবনে পড়ুক। তাই কাবিনটা সেরে ফেলাটাই উত্তম। ইয়ামিন মামা আগেই মৌয়ের বাবা মা থেকে অনুমতি নিয়েছে। ওরা ছাড়া আপাতত কেউ জানে না। বিয়ে হয়ে গেলে বাকিদের জানাবে, এবং ব্যাপারটা নিবিড়ের সিদ্ধান্ত অনুযায়ী গোপন থাকবে। খবর ছড়াছড়ির কোনো দরকার নেই। নিবিড়ও নিজেও বাড়িতে জানিয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে সোফিয়া খানুম দ্বিমত করেননি, বরং তিনি মিনমিন করে বলেছেন, আল্লাহ আমার নিয়ত পূরণ করতে যাচ্ছে। যেহেতু মৌকে ওনার আগে থেকেই পছন্দ ছিল, সেক্ষেত্রে তিনি খুশি যে তার ছেলেটা নিজে থেকে মৌকে বিয়ে করতে চাইছে। ছেলের যেখানে মৌয়ের এত বড় দুর্ঘটনায় সমস্যা নেই, তার কেন হবে? তার ছেলে তো আর অবুঝ নয় যে তাকে ধরে বেঁধে সব শেখাতে হবে। নিজ সিদ্ধান্তে নিবিড় সবসময়ই স্বাধীন ছিল, এখনও হবে। তিনি শুধু দোয়া করছেন এবার যেন মৌ একটু শান্তি পায়। কামরুল তো আরও খুশি, দাঁত বের করে করে সবাইকে বলছে, আমাগো বড় ভাই একেবারে ফার্স্ট ক্লাস মানুষরে পছন্দ করছে। এবার ভাইয়ের কাছে বকতিস চামু না, ভাইয়ে আমার দিল খুশ করে দিছে। মৌ কাজী অফিসে গিয়ে দেখল নিবিড়ের বাবা রিয়াজ সাহেব আর ইয়াসিন মামা প্রণব উপস্থিত। রিমঝিমও মৌয়ের সাথে এসেছে। মশিউর সাহেব তো ছেলের বিয়ের কথা শুনে এক মুহূর্ত দেরি করেননি, সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ছুটে এসেছে। 2 দিন যাবৎ মৌয়ের অপেক্ষায় ছিলেন ছেলের কোয়ার্টারে। বড় ছেলের বিয়ে আর তিনি বেঁচে থাকতে থাকবেন না তা কি করে হয়? নিবিড় আজ গ্রুন নামের কাজ করা এক পাঞ্জাবি পরেছে। মাথার চুলও যেন নতুন কাটিয়েছে। এত সুন্দর লাগছে মানুষটাকে, কিন্তু এখনও মৌয়ের মনে নানাবিধ শঙ্কা। সে কোনো ভুল করছে না তো এই সিদ্ধান্তে? যখন কাজীর সামনে এবং নিবিড়ের পাশে মৌকে বসানো হলো, মৌ ধীরে সুস্থে তার নিকাব খুলে ফেলল। সঙ্গে সঙ্গেই রিমঝিম নিবিড়ের আনা লাল